স্থিতি এবং গতি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে অবস্থান নিয়ে। কোনো বস্তুর অবস্থান নির্ধারণ করা হয় দ্বিতীয় একটি বস্তুর সাপেক্ষে, যাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। অর্থাৎ প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু হলো সেই বস্তু যার সাপেক্ষে অন্য একটি বস্তুর অবস্থান নির্ধারণ করা হয়, যে বস্তুটি গতিশীল নাকি বস্তুটি স্থির আছে। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, ধরো তুমি একটি গাছের কাছে দাঁড়িয়ে আছো। এখন গাছ স্থির এবং তুমি দাঁড়িয়ে আছো, তার মানে গাছের সাপেক্ষে তুমি স্থির। আবার মনে করো তুমি ট্রেন লাইনের ধারে দাঁড়িয়ে আছো, তখন সেখান দিয়ে একটি ট্রেন চলে যাচ্ছে। এখন ট্রেনে থাকা একজন ব্যক্তি দেখতে পাবে যে তুমি পেছনের দিকে দৌড়ে যাচ্ছ, অর্থাৎ তোমাকে গতিশীল দেখতে পাবে। আবার তুমি কিন্তু দেখতে পাবে যে ট্রেনটি গতিশীল এবং ট্রেনের ভেতরে মানুষটি যে আছে তারাও গতিশীল। অর্থাৎ আমরা বলতে পারি প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থান পরিবর্তন হয়, অর্থাৎ বস্তুতে স্থিতিশীল নাকি গতিশীল তার পরিবর্তন হয়। এখন প্রশ্ন আসতে পারে, যাকে আমরা প্রসঙ্গ বিন্দু হিসেবে নিচ্ছি সেটি কি স্থির হবে নাকি গতিশীল হবে? মহাবিশ্বের কোনো কিছুই স্থিতিশীল না। আমরা যদি বলি যে পৃথিবী পৃষ্ঠের যে কোনো বস্তু, যেমন আমি এই গাছটাকে দেখতে পাচ্ছি, গাছটা স্থিতিশীল, কিন্তু গাছটাকে আসলে স্থিতিশীল না। গাছ আছে কিসের উপর? পৃথিবীর উপর। এখন পৃথিবী কি? পৃথিবী হচ্ছে সূর্যের চারদিকে ঘুরছে, তার মানে পৃথিবী স্থিতিশীল না, পৃথিবী হচ্ছে গতিশীল, তার মানে গাছও গতিশীল। আবার এভাবে মহাবিশ্বের যে কোনো বস্তুর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা বস্তুই হচ্ছে গতিশীল। প্রসঙ্গ বিন্দু আমরা কখনোই স্থির পাবো না, প্রত্যেকটা বস্তুই এখানে গতিশীল। তাই আমরা যখন কোনো প্রসঙ্গ বিন্দু নেই সেটি আদত হয় গতিশীল, তবে আমরা সেটাকে স্থির ধরে নিয়ে কাজ করব। যেমন আমি গাছটাকে দেখতে পাচ্ছি, গাছটাকে আমার চোখে গাছটা স্থিতিশীল, তার মানে গাছটাকে আমি স্থির ধরেই কাজ করব। তাহলে আমরা বলতে পারি যে প্রসঙ্গ বিন্দু স্থির হওয়াটা জরুরি নয়, সেটি স্থির এবং গতিশীল দুটোই হতে পারে। যেমন আমরা চিন্তা করতে পারি যে একটা বাস এ আর একটা বাস বি। এখন এ বাসটি যাচ্ছে পূর্ব দিকে এবং বি বাসটি আছে স্থির। এখন এ বাসের যাত্রীদের কাছে মনে হবে যে তারা স্থির আছে, কিন্তু বি বাসটা পশ্চিম দিকে গতিশীল আছে। এখানে সাপেক্ষ বিন্দু কে? সাপেক্ষ বিন্দু হচ্ছে এ বাস। এ বাস থেকে আমরা বি বাসকের অবস্থার যদি কথা চিন্তা করি, অবস্থা নির্ধারণ করতে চাই, তখন আমরা বলবো যে এ বাসের সাপেক্ষে বি বাসটি গতিশীল। আবার বি বাস যে আছে, যে আসলে দাঁড়িয়ে আছে, সে দেখতে পাচ্ছে যে এ বাসটি পূর্ব দিকে গতিশীল। কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল সেটা আমরা প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে নির্ধারণ করতে পারি। যেমন এখানে যদি প্রসঙ্গ বিন্দু বি হয় তাহলে এ গতিশীল। আবার যদি আমরা এরকম চিন্তা করি যে এ বাস এবং বি বাস দুটোই স্থির আছে, দুটো বাসই স্থির আছে, তাহলে প্রসঙ্গ বিন্দু যেটাই হোক দুটো বাসই স্থির। আবার যদি প্রসঙ্গ বিন্দু এ হয় এবং এ বাসটি যদি গতিশীল হয়, তাহলে এ বাসের সাপেক্ষে বি বাসটিকেও গতিশীল মনে হবে। আবার বি বাস যদি আমাদের প্রসঙ্গ বিন্দু হয়, তাহলে বি বাস যদি স্থির হয় তাহলে এ বাসকে মনে হবে যে অবশ্যই এ বাসটি গতিশীল, কারণ সে গতিতে আছে। আবার যদি বি বাসও গতিশীল হয় এবং সেটা যদি এ বাসের বিপরীত দিকে হয়, তাহলে মনে হবে যে এ বাস যদি যে বেগে যাবে পূর্ব দিকে, বি বাস যে বেগে পশ্চিম দিকে যাবে, দুটো বাসের কাছে মনে হবে যে তারা যেই গতিতে যাচ্ছে তার চেয়েও আরও অধিক দ্রুত গতিতে যাচ্ছে। অর্থাৎ আমি যদি মনে করি যে এ বাসটি এক্স বেগে গতিশীল কোন দিকে? পূর্ব দিকে, আর বি বাস ওয়াই দিকে গতিশীল পশ্চিম দিকে, তাহলে তাদের কাছে এ এবং বি বাসের যাত্রীদের কাছে মনে হবে যে তারা দুটা বাসই এক্স প্লাস ওয়াই এই বেগে গতিশীল, কিন্তু আদতে এ বাসটি এক্স বেগে এবং বি বাসটি ওয়াই বেগে গতিশীল। আবার যদি বাস দুটি ভিন্ন দিকে না গিয়ে একই দিকে যদি যায়, অর্থাৎ এ বাসটি পূর্ব দিকে এবং বি বাসটিও যদি পূর্ব দিকে যায়, তাহলে এ বাস যেটা আছে সে এক্স বেগে এবং বি বাস যদি ওয়াই বেগে যায়, তাহলে তাদের কাছে মনে হবে যে তারা খুব ধীর গতিতে আগাচ্ছে, কারণ এখানে এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স বেগে তারা যেতে থাকবে। আবার যদি দুটো বাসই একই বেগে যদি যায়,
অর্থাৎ এ বাস এক্স বেগে এবং বি বাসও যদি এক্স বেগে যায় তাহলে এক্স মাইনাস এক্স কত, 0। তার মানে তাদের কাছে মনে হবে দুটো বাসই স্থির। অর্থাৎ যদি কোনো একটি মূল বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে ওই বস্তুটাকে আমরা বলতে পারি যে গতিশীল। আর যদি অবস্থার পরিবর্তন না হয়, যেমন এই ক্ষেত্রে এক্স এবং এক্স বিয়োগ করলে 0 হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে যে অবস্থার পরিবর্তন হচ্ছে না। তার মানে যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমরা বলতে পারি বস্তুটি স্থিতিশীল বা স্থির আছে। আমাদের চারপাশে আমরা অনেক টাইপের গতি দেখতে পাই। এখন গতির যে ধরন, এই ধরনের আসলে কোনো শেষ নেই, কিন্তু তারপরে আমরা নির্দিষ্ট কিছু গতি নিয়ে আলোচনা করতে পারি, গতির প্রকৃতি নিয়ে আলোচনা করতে পারি। সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা বিভিন্ন প্রকার গতি। তো প্রথম যেই গতিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুব সহজ একটি গতি, তার নাম হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, এর নাম দেখে বোঝা যাচ্ছে যে সংজ্ঞাটা কী হতে পারে। অর্থাৎ কোনো বস্তু যদি সরলরেখার উপরে চলে তার গতিটাকে বলা হবে সরলরৈখিক গতি। যেমন একটি রাস্তা যদি আমরা চিন্তা করি বা একটি রেল লাইন যেটা কোনো বাঁক নেই, সেটাকে আমরা বলতে পারি, সেই লাইনের উপর দিয়ে যদি কোনো ট্রেন চলে সেটার গতিকে আমরা বলতে পারি সরলরৈখিক গতি। আবার কোনো মার্বেল, এটাকে যদি আমরা মেঝের উপরে একটু ধাক্কা দিয়ে যদি ছেড়ে দেই তাইলে এই মার্বেলের যেই গতি সেটাকেও বলতে পারি আমরা সরলরৈখিক গতি। সরলরৈখিক গতির একটা আদর্শ উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে মনে করি যে এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের ছাদ থেকে আমি কোনো একটি বস্তুকে, ধরলাম একটা বলকে, যদি ছেড়ে দেই তাহলে এই বলটি যেই গতিতে পড়বে, একটি বলকে ছেড়ে দিলে গতিটি যেই গতিতে নিচে পড়বে সেই গতিটাকে বলা হবে সরলরৈখিক গতি। কারণ এই বলটি নিচে পড়ার সময় যে পথটি অতিক্রম করবে সেই পথটি হলো একটি সরলরৈখিক পথ। দ্বিতীয় যে গতি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, এটার নাম শুনে বোঝা যাচ্ছে যে এর সাথে ঘোরার একটা সম্পর্ক আছে। যখন একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাকে বলা হবে ঘূর্ণন গতি। অর্থাৎ মনে করলাম যে এটা একটা বস্তু, এই বস্তুটি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এটাকে কেন্দ্র করে যদি এর সাথে যেই দূরত্বটা এখানে আছে এই সমান দূরত্ব যদি চারপাশে রেখে বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে তবে তার গতিটাকে বলা হবে ঘূর্ণন গতি। যেমন বৈদ্যুতিক পাখার গতি, বৈদ্যুতিক পাখাতে আমরা মাঝখানে একটা সার্কেল দেখতে পাই যেটার সাথে 3টা পাখা লাগানো থাকে। এখন এই 3টা পাখা এইটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং তাদের দূরত্ব কি সর্বদাই সমান। এই সার্কেলের বাইরে কিন্তু তারা কখনোই যায় না। অর্থাৎ এই গতিটাকে ফ্যানের পাখার যেই গতি এটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটার যেই গতি সেটাও ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটা কি হয়, এখানে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটা ঘুরতে থাকে, অনবরত ঘুরতে থাকে এবং এদের মধ্যেও দূরত্বটা কিন্তু নির্দিষ্ট। ঘড়ির কাঁটার গতিও ঘূর্ণন গতি। আবার এটা হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর চারপাশে আমরা জানি যে চাঁদ ঘুরতে থাকে। পৃথিবীর চারপাশে কি চাঁদ ঘুরতে থাকে এবং চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং তাদের মধ্যে দূরত্ব মোটামুটি সর্বদাই সমান থাকে। তাইলে এই গতিটাকেও আমরা বলতে পারি ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি হওয়ার শর্ত হচ্ছে একটি নির্দিষ্ট বস্তু কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে এবং কিভাবে ঘুরবে, সম দূরত্বে বৃত্তাকার পথে ঘুরবে। সরলরৈখিক গতিতে আমাদের পথটা ছিল সরলরেখার মতো, কিন্তু ঘূর্ণন গতিতে পথটি হবে বৃত্তাকার। এরপরে আসি চলন গতিতে। চলন গতি মানে কোনো বস্তু চলছে, কিভাবে চলছে, তার সকল বিন্দুকে, ওই বস্তুর মধ্যে উপস্থিত প্রত্যেকটা বিন্দুকে চলতে হবে। ধরলাম এটা একটা বস্তু, এই বস্তুর প্রত্যেকটা বিন্দুকে চলতে হবে। কিভাবে চলতে হবে, একটি নির্দিষ্ট দিকে চলতে হবে এবং সেটা একই সময়ে চলতে হবে। অর্থাৎ কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে তার মধ্যে উপস্থিত সকল বস্তু কণা একই সময়ে একই নির্দিষ্ট দিকে যেতে থাকে তাহলে তার গতিকে বলা হবে চলন গতি। যেমন একটা গাড়ির কথা চিন্তা করি, একটা গাড়ি একটি সোজা রাস্তার উপর দিয়ে চলছে, গাড়ি সোজা রাস্তার উপর দিয়ে চলবে। এখন
গাড়ি যখন চলে তার প্রত্যেকটা বিন্দুই কিন্তু একই দিকে যাচ্ছে এবং একই সময়ে যাচ্ছে। অর্থাৎ একই সময় এই বিন্দুটা যতটুকু দূরত্ব যাচ্ছে সামনের দিকে, এই বিন্দুটাও কিন্তু একই দূরত্বই সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই গাড়িটির সকল কণা একই দিকে যাচ্ছে এবং একই সময়ে যাচ্ছে। তাইলে এই গাড়ির গতিটাকে আমরা বলতে পারি চলন গতি। এখন গাড়ির চাকার কথা যদি চিন্তা করি, গাড়িতে যে চাকা আছে, এই চাকার গাড়ি যখন যাচ্ছে সামনের দিকে, এই চাকাও কিন্তু সামনের দিকেই যাচ্ছে এবং চলন গতিতে যেতে হবে কি একই দিকে, সব বিন্দুগুলো যেতে হবে একই দিকে। কিন্তু গাড়ির চাকা যখন চলে সে কিন্তু ঘুরতে থাকে। তার মানে গাড়ি যাচ্ছে সামনের দিকে এবং চাকা যাচ্ছে কি চাকা ঘুরছে বিভিন্ন দিকে, 360 ডিগ্রিতে সে ঘুরছে। তার মানে গাড়ির চাকার যে গতি সেটা কিন্তু চলন গতি না, কিন্তু গাড়ির যে গতি সেটা হবে চলন গতি। এখানে আমরা আরেকটু উদাহরণ দেখি। এখানে আমরা একটা বস্তু নিয়েছি, সেই বস্তুটা এদিকে কি হচ্ছে, প্রথমে একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, এরপরে সে বাঁক নিয়ে অন্য একটি কোণে ঘুরে গিয়ে সে আবার ভিন্ন দিকে চলতে শুরু করলো এবং পরবর্তীতে আবার সে বাঁক নিয়ে অন্য দিকে চলতে শুরু করলো। এখন এই ক্ষেত্রে কি হলো, বস্তুটির এই ক্ষেত্রে সকল বস্তুকণাগুলো এদিকে যাচ্ছে এবং এক্ষেত্রে কি বস্তুকণার দিক পরিবর্তন হয়ে গেল, এক্ষেত্রে বস্তুকণার দিক পরিবর্তন হয়ে গেল এবং এক্ষেত্রে আবার বস্তুকণার দিক পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এখানে বস্তুকণার দিকগুলো পরিবর্তন হওয়ার কারণে এই গতিটাকে আমরা চলন গতি বলতে পারছি না, কারণ চলন গতিতে বস্তুর সকল কণা একই দিকে যেতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সবগুলো বস্তুকণা এদিকে যাচ্ছে, এটারও এইদিকে যাচ্ছে এবং এটার ক্ষেত্রেও এদিকেই যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বস্তুটা চলন গতিতে ধাবমান। নেক্সট, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন একটি গতি যেই ক্ষেত্রে গতির বারবার পুনরাবৃত্তি হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর, সময়টা কিন্তু নির্দিষ্ট হতে হবে, পুনরাবৃত্তি যে হচ্ছে এটা একটি নির্দিষ্ট সময় পরপর হতে হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর যদি গতির পুনরাবৃত্তি ঘটে তবে সেই গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। যেমন এটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কি আমাদের পৃথিবী। এখন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘোরে, ধরলাম যে এই বিন্দু থেকে পৃথিবী সূর্যকে ঘোরা শুরু করলো এবং 360 দিন পর ঘুরে আবার কিন্তু এই বিন্দুতে এসে পৌঁছাবে এবং আবার 360 দিন পরে ঘুরে পুরো পথটা ঘুরে আবার এই বিন্দুতে এসে পৌঁছাবে। তার মানে কি পৃথিবীর যে সূর্যের চারদিকে ঘুরছে তার যে এই গতি কিন্তু সে বারবার পুনরাবৃত্তি করছে এবং একটি নির্দিষ্ট সময় পরপর। সেই নির্দিষ্ট সময় কত? 365 দিন। এখন যেই নির্দিষ্ট সময় পরপর গতির পুনরাবৃত্তি ঘটছে তাকে বলা হচ্ছে পর্যায়কাল। তাইলে আমরা বলতে পারি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এর পর্যায়কাল হচ্ছে 365 দিন। পর্যাবৃত্ত গতিতে চলনশীল একটি বস্তুকণা তার গতিপথের প্রতিটা বিন্দুকে একটি নির্দিষ্ট বেগে এবং একটি নির্দিষ্ট সময় পরপর অর্থাৎ পর্যায়কাল পরপর অতিক্রম করবে। আমরা অন্য একটি উদাহরণে যেতে পারি, সেটা হচ্ছে ফ্যানের পাখার যেই গতি সেটা। এখন ফ্যানের পাখার গতি একটু আগে আমরা বলেছি সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতি ও পর্যাবৃত্ত গতি হতে পারে। কখন হতে পারবে? যদি একটি নির্দিষ্ট সময় পরপর গতির পুনরাবৃত্তি ঘটে। এখন এই যে পাখা যখন আমরা চালু করি, সেই পাখার একবার সে এখান থেকে ধরলাম যে চালু হয়ে সে এখানে আসলো, আবার কি হচ্ছে, সে কিন্তু আবার ঘুরে আবার এখানে আসছে। তাহলে এই গতিটা কি হচ্ছে? বারবার পুনরাবৃত্তি ঘটছে। তার মানে ফ্যানের পাখার যে গতি সেটা ঘূর্ণন গতি হওয়া সত্ত্বেও সেটা একটি পর্যাবৃত্ত গতি, কারণ এখানে গতির পুনরাবৃত্তি ঘটছে। আবার অন্য একটি উদাহরণে আমরা যেতে পারি, সেটা হচ্ছে একটা স্প্রিংয়ে যদি কোনো বস্তু ঝুলিয়ে দেওয়া হয়। ধরলাম যে এই দ্বন্দ্ব থেকে একটি স্প্রিং, সেটা ঝুলন্ত অবস্থায় আছে এবং এতে আমরা অন্য একটি বস্তু ঝুলিয়ে দিলাম। এই বস্তুকে যদি আমরা একটু নিচের দিকে টেনে আবার ছেড়ে দেই, তখন এই ক্ষেত্রে সে একবার উপরে উঠবে এবং একবার নিচে নামবে। এক্ষেত্রেও সে একটি নির্দিষ্ট বিন্দুকে, তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করছে, অর্থাৎ তার গতির পুনরাবৃত্তি ঘটছে। এই ক্ষেত্রে স্প্রিংয়ে কোনো বস্তু ঝুলিয়ে দেওয়া হলে তার গতিও হবে পর্যাবৃত্ত গতি।
এরপরে যে বিশেষ ধরনের গতির কথা আলোচনা করব, সেটার নাম হচ্ছে সরল স্পন্দন গতি। এটি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা জানি যে গতির পুনরাবৃত্তি ঘটে, এবং সরল স্পন্দন গতির ক্ষেত্রেও গতির পুনরাবৃত্তি ঘটবে। কিন্তু এক্ষেত্রে পার্থক্য হচ্ছে, স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়। এখন আমরা একটি সরল দোলকের কথা চিন্তা করি। সরল দোলক যেটা এভাবে ঘুরতে থাকে, এটা ধরলাম যে সে স্থির অবস্থায় আছে, এবং সেটাকে আমরা যদি টেনে এখানে যদি নিয়ে যাই এবং এখান থেকে যদি ছেড়ে দিই, তাহলে সেটা এখানে আসবে, এবং এটা এখানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পরে সেটা আবার এই অবস্থানে আসবে। অর্থাৎ এখান থেকে যদি শুরু হয় এবং ঘুরে সে আবার এখানে আসলো, এবং এই অবস্থান থেকে সে আবার এই অবস্থানে গেল, এই ক্ষেত্রে এবং সে ঘুরে আবার এই অবস্থানে চলে আসবে, অর্থাৎ তার ক্ষেত্রেও গতির পুনরাবৃত্তি ঘটছে। এখন গতির পুনরাবৃত্তিটা কীভাবে ঘটে? আমরা বলেছি যে স্পন্দন গতির বেলা একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়। এখন নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এটা, এই নির্দিষ্ট বিন্দুর দুই পাশে কী হবে? বস্তু স্পন্দিত হবে। প্রথমে এখান থেকে যদি শুরু করি, তাহলে বস্তুটা এখান থেকে এই পর্যায়ে যাবে, এবং এখানে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পরে সে আবার এই বিন্দুতে ফেরত আসবে, এবং এখান থেকে আবার সে বিপরীত দিকে একইভাবে সর্বোচ্চ বিন্দুতে যাবে, এবং এখান থেকে আবার পূর্ব অবস্থানে ফিরে আসবে। এখন যেই বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ যেই বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হচ্ছে, এই বিন্দুটাকে বলা হচ্ছে সাম্য বিন্দু। এই বিন্দুর নাম হচ্ছে সাম্য বিন্দু। এবং সাম্য বিন্দু থেকে যেদিকেই যান, ধরলাম যে ডান দিকে যাচ্ছে, ডান দিকে সর্বোচ্চ অবস্থায় পৌঁছানোর পরে তার যেই গতি সেটা বা দ্রুতি সেটা হয়ে যাবে 0, এবং সেটা যখন আস্তে আস্তে এই অবস্থান থেকে আবার সাম্য বিন্দুর দিকে অগ্রসর হয়, তখন তার দ্রুতির পরিমাণ বাড়তে থাকে, এবং সাম্য বিন্দুতে দ্রুতির পরিমাণ হয় সর্বোচ্চ। এবং এখানে সর্বোচ্চ দ্রুতি পাওয়ার পরে সে আবার বিপরীত দিকে সর্বোচ্চ বিন্দুর দিকে উঠতে থাকে, এবং সর্বোচ্চ বিন্দুতে ওঠার পরে এখানেও তার দ্রুতি হয়ে যায় 0, এবং সে আবার বিপরীত দিকে সাম্য বিন্দুর দিকে আসতে থাকে, এবং এখানে তার দ্রুতির পরিমাণ হয় সর্বোচ্চ, এবং সে আবার বিপরীত দিকে সর্বোচ্চ বিন্দুতে ওঠার চেষ্টা করে। অর্থাৎ আমরা বলতে পারি সাম্য বিন্দুকে কেন্দ্র করে সাম্য বিন্দু দুই পাশে, একবার এদিকে আরেকবার এদিকে, দুদিকেই সে বারবার স্পন্দিত হচ্ছে। অর্থাৎ এই গতিটাকে বলা হচ্ছে সরল স্পন্দন গতি। আমরা বলতে পারি সরল দোলকের যেই পেন্ডুলামের গতি, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি, কারণ একটি নির্দিষ্ট বিন্দু বা সাম্য বিন্দুকে কেন্দ্র করে সে স্পন্দিত হচ্ছে। আবার আমরা স্প্রিংয়ে একটা বস্তু ঝুলিয়ে দেওয়ার ক্ষেত্রে সেটাকে যদি নিচের দিকে একটু টান দিয়ে আবার যদি ছেড়ে দেয়, তখন এটা কী হবে? একবার উপর দিকে যাবে এবং একবার নিচের দিকে যাবে। এখন মাঝখানে আমরা একটা বিন্দুকে নিতে পারি, এই বিন্দুটার থেকে একবার কি উপরে উঠছে এবং আরেকবার কি নিচে নামছে, তাহলে এই গতিটাকে বলা যেতে পারে সরল স্পন্দন গতি। এখন আমরা দুই ধরনের রাশি নিয়ে আলোচনা করব, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তবে তার আগে আমাদের জানতে হবে রাশি জিনিসটা কি। আমরা আমাদের জগতের যেই সব বস্তু পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় রাশি। যেমন আমরা একটি জগে যদি পানি রাখি, তাহলে আমরা পানির পরিমাণটা মাপতে পারি, যেমন 1 লিটার পানি, 2 লিটার পানি, তাহলে এটাকে বলা হচ্ছে, পানির পরিমাণটাকে বলা হচ্ছে একটা রাশি। এখন যে কোনো রাশিকে আমরা দুইভাবে মাপতে পারি। যেমন এক্ষেত্রে বললাম যে জগের পানির পরিমাণ 1 লিটার বা 2 লিটার, তার মানে শুধুমাত্র মান দিয়ে আমরা রাশি পরিমাপ করতে পারি। তো যেই রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, সেই রাশিকে বলা হয় স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশিকে শুধুমাত্র আমরা মান দিয়ে পরিমাপ করতে পারি। আবার আরেকটা রাশি হচ্ছে ভেক্টর রাশি, যেই রাশি পরিমাপের ক্ষেত্রে মানের সাথে সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে দিক। যেমন অবস্থান। আমি যদি প্রশ্ন করি যে তোমার স্কুলের অবস্থান কোথায়, তাহলে তুমি বলতে পারো যে আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। এখন 1 কিলোমিটার দূরে কিন্তু কোন দিকে? সেটা কি পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? এখন তুমি বললে যে পশ্চিম দিকে, 1 কিলোমিটারে পশ্চিম দিকে, তার মানে 1 কিলোমিটার এবং দিকটা কি? পশ্চিম দিক। তার মানে আমাদের মানের সাথে সাথে দিকও লাগছে, তাইলে অবস্থানটাকে বলা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আবার আমরা বলতে পারি যে গতি প্রকাশের জন্য আমাদের কি লাগে? একটি নির্দিষ্ট দিক লাগে এবং মান লাগে। তার মানে গতি হচ্ছে একটি ভেক্টর রাশি।
তাহলে আমরা বলতে পারি যে রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় তাকে বলা হয় স্কেলার রাশি, এবং যে রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুটোই লাগে তাকে বলা হয় ভেক্টর রাশি। এখন স্কেলার রাশিকে আমরা সরাসরি লিখতে পারি, যেমন এ যদি হয় একটি স্কেলার রাশি তাহলে এটাকে শুধুমাত্র এ হিসেবে লিখতে পারি, কিন্তু যদি এটা যদি ভেক্টর রাশি হয় তখন এটাকে আমরা প্রিন্ট করার সময় একটু বোল্ড হিসেবে বা মোটা হিসেবে লিখতে পারি, কিন্তু আমরা লেখার ক্ষেত্রে তো বোল্ড হিসেবে লিখতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা এর উপরে একটা দিকের সাইন দিয়ে দিই, তার মানে এটাকে মানের সাথে সাথে দিকও আছে। তাহলে এটাকে বলা হচ্ছে, লেখার সময় এটাকে আমরা লিখবো এভাবে ভেক্টর রাশি, এবং এটাকে লিখবো স্কেলার রাশি। কয়েকটা স্কেলার রাশির উদাহরণ হচ্ছে সময়, দৈর্ঘ্য এবং ভর। কারণ সময় কিন্তু আমরা বলি যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, কিন্তু কোন দিকে সময়? সময়ের কি কোনো দিক আছে? না, সময়ের কোনো দিক নেই, তাইলে সময় হচ্ছে স্কেলার রাশি। আবার দৈর্ঘ্য, একটা স্কেলের দৈর্ঘ্য কত? একটা স্কেলের দৈর্ঘ্য ধরলাম যে 1 মিটার, তাহলে 1 মিটার কোন দিকে সেটাকে আমরা বলি না, জাস্ট আমাদের মানটা জানলেই হয় যে দৈর্ঘ্য 1 মিটার। আবার ভর, কারো ওজন 50 কেজি, কারো ওজন 50 কেজি কোন দিকে সেটা কিন্তু আমাদের জানার দরকার নেই, তাহলে সময়, দৈর্ঘ্য এবং ভর এরা হচ্ছে স্কেলার রাশি। আবার সরণ, বেগ এগুলো হচ্ছে ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি, কারণ আমাদের জানতে হয় বলটা কোন দিকে দিতে হচ্ছে, বেগটা কোন দিকে, ডান দিকে, বাম দিকে, কোন দিকে সেটা আমাদের জানতে হয়। তাহলে বেগ, সরণ এবং বল এগুলো হচ্ছে ভেক্টর রাশি। দূরত্ব এবং সরণ, দূরত্ব এবং সরণ দুটোই আসলে আমাদের অবস্থানের পরিমাপকে বোঝায়। এখন দূরত্ব এবং সরণ বোঝার জন্য আমরা এই চিত্রটি একটু দেখি। মনে করি আমি এ অবস্থান থেকে যাত্রা শুরু করলাম এবং 2 কিলোমিটার গিয়ে আমি বি অবস্থানে পৌঁছালাম। বি অবস্থান থেকে আমি 4 কিলোমিটার গিয়ে সি অবস্থানে পৌঁছালাম এবং সি অবস্থান থেকে আরও 2 কিলোমিটার অতিক্রম করে আমি ডি অবস্থানে পৌঁছালাম। তাহলে আমি এখানে দূরত্ব অতিক্রম করলাম কত? এখানে 2 কিলোমিটার, এখানে 4 কিলোমিটার এবং এখানে 2 কিলোমিটার, তাহলে টোটাল আমি দূরত্ব অতিক্রম করলাম 8 কিলোমিটার। কিন্তু আমি আসলে যদি সরণ পরিমাপ করতে চাই তাহলে সরণটা হচ্ছে কি, আমি শুরুর যেই বিন্দু এবং শেষের যেই বিন্দু এই দুটোর বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব যেটা সেটাই হচ্ছে সরণ। তাহলে সর্বনিম্ন দূরত্ব কত? আমি ধরলাম যে 3 কিলোমিটার, মানে তাতে সরাসরি যোগ করে দিলে যেই দূরত্বটা হচ্ছে এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব এবং এটাই হচ্ছে সরণ। তাহলে আমার পূর্ব অবস্থান থেকে, অর্থাৎ যে অবস্থান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই অবস্থান থেকে যে অবস্থানে যাত্রা শেষ করলাম তাদের মধ্যবর্তী যেই সর্বনিম্ন দূরত্ব ওইটাকেই বলা হচ্ছে সরণ। তাহলে আমার এখানে সরণ কত? সরণ হচ্ছে 3 কিলোমিটার। তাহলে দূরত্ব 8 কিলোমিটার এবং সরণ হচ্ছে 3 কিলোমিটার। তাহলে দূরত্ব বলতে আমরা কি বুঝলাম? যে কোনো গতিশীল বস্তু যেই পথ অতিক্রম করে তার যোগফলকে বলা হচ্ছে দূরত্ব। এক্ষেত্রে আমাদের কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন নেই, যে কোনো দিকে কোনো বস্তু যতগুলো দূরত্ব অতিক্রম করে তার সবগুলো যোগফলকে বলা হচ্ছে দূরত্ব। আর সরণ হলো বস্তুর আদি অবস্থান, মানে শুরুর অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব। এখন সরণের নির্দিষ্ট দিক আছে, তাহলে সরণের কি নির্দিষ্ট দিক আছে, কিন্তু দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই। দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই বলেই আমরা সবগুলোকে যে দিকেই যাচ্ছে না কেন আমরা সবগুলোকেই যোগ করে দিতে পারছি। কিন্তু সরণের নির্দিষ্ট দিক আছে, যেহেতু আমি এ অবস্থান থেকে শুরু করলাম এবং ডি অবস্থানে পৌঁছালাম, তার মানে আমার সরণের দিকটা হবে এ থেকে ডি এর দিকে, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি এ থেকে ডি এর দিকে। যেহেতু সরণের নির্দিষ্ট দিক আছে তার মানে এটা কি একটা ভেক্টর রাশি, সেই কারণে এখানে আমি একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম এবং এটা হচ্ছে কত? 3 কিলোমিটার। আর যেহেতু সরণ দূরত্ব যে কোনো দিকেই হতে পারে, তার মানে দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই, তার মানে দূরত্ব হচ্ছে কি একটা স্কেলার রাশি, এবং দূরত্ব কি হবে? AB যোগ BC যোগ CD সমান 8 কিলোমিটার। এখন আমরা যদি সরণের কথা চিন্তা করি, যে এই অবস্থান থেকে শুরু করে আমি ডি অবস্থানে পৌঁছালাম, এই অবস্থান থেকে পৌঁছালাম কোথায়? ডি অবস্থানে, তাহলে আমার এখানে দূরত্ব টোটাল কত হয়েছে? AB BC CD। আবার যদি আমরা চিন্তা করি এক্ষেত্রে টোটাল হয় 8 কিলোমিটার। আবার যদি আমরা চিন্তা করি ডি অবস্থান থেকে যদি আমি এই অবস্থানে যাই তাহলে আমার কত হচ্ছে? 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 2 কিলোমিটার, এটার ক্ষেত্রেও কিন্তু 8 কিলোমিটার হচ্ছে। যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো দিক নেই, তার মানে আমি এ থেকে ডি এর দিকে গেলেও যেই সরণটা হচ্ছে দূরত্ব হচ্ছে এবং ডি থেকে এর দিকে আসলেও কিন্তু আমাদের দূরত্ব কি একই থাকছে। কিন্তু সরণের ক্ষেত্রে যেহেতু আমাদের নির্দিষ্ট দিক আছে, তাহলে আমি এ থেকে ডি এর দিকে যখন যাব
এ থেকে জি এর দিকে যখন যাই তখন আমার দূরত্ব যদি 3 কিলোমিটার হয়, আমি জি থেকে যখন এর দিকে যাব, জি থেকে এর দিকে যখন যাব তখন আমার দূরত্বটা কি বিপরীত হয়ে যাচ্ছে, সরণটা কি বিপরীত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার সরণ হবে -3 কিলোমিটার। অর্থাৎ যেহেতু এটা একটি স্কেলার রাশি, দূরত্ব একটি স্কেলার রাশি, এক্ষেত্রে এজন্যই এক্ষেত্রে এ থেকে জি বা জি থেকে এ আমাদের দূরত্বের পরিমাণ কি অপরিবর্তিত থাকবে। কিন্তু সরণ যেহেতু একটি ভেক্টর রাশি এবং এক্ষেত্রে সরণের মান এবং দিক দুটোই দরকার, তাই এ থেকে জিতে যখন যাই তখন মান একই থাকলেও এর দিকের পরিবর্তন, জি থেকে যখন এতে আসি তখন দিকের পরিবর্তনের কারণে আমাদের এখানে একটি মাইনাস চিহ্ন দিতে হচ্ছে। এখন আসি সরণ এবং দূরত্বর মাত্রা, দুটোই কি একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তার মানে সরণ এবং দূরত্ব দুটোর মাত্রাই হবে কি দৈর্ঘ্যের মাত্রা। এখন দৈর্ঘ্যের মাত্রা কি এল, লেন্থ এল, তাহলে সরণের মাত্রাও হবে এল এবং দূরত্বের মাত্রাও হবে এল। এবং এল এবং সরণ যেহেতু একটি ভেক্টর রাশি তাই এটাকে আমরা বোল্ড করে লিখব অথবা এর উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে নিব। দ্রুতি এবং বেগ, দ্রুতি এবং বেগের সাথে আমাদের রিলেটেড হচ্ছে দূরত্ব ও সরণ। আমরা জানি দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি যা শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, এবং সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি যেটার মান এবং দিক দুটোই লাগে। তাহলে দূরত্বের সাথে রিলেটেড হচ্ছে দ্রুতি এবং সরণের সাথে রিলেটেড হচ্ছে বেগ। দূরত্ব কী ছিল? দূরত্ব ছিল যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, সেটাই ছিল দূরত্ব। আর সময়ের সাথে যদি দূরত্বের পরিবর্তন হয় সেটাকেই বলা হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতি হচ্ছে কি সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। এটা হচ্ছে কি যে কোনো দিকে, যেহেতু দূরত্ব কি যে কোনো দিকে হতে পারে, এটা হচ্ছে দ্রুতি। আর আমরা যদি বলি বেগ কি, বেগ হচ্ছে কি সময়ের সাথে সরণের বা সরণ পরিবর্তনের হার, সরণের পরিবর্তনের হার। এটা কি যেহেতু সরণ কি একটি নির্দিষ্ট দিকে হয়, এজন্য এটাকে নির্দিষ্ট দিকে, এটার নাম হচ্ছে বেগ। তাহলে দ্রুতি একটি স্কেলার রাশি, কারণ এখানে শুধুমাত্র দূরত্ব পরিবর্তনের কথা বলা হচ্ছে, অর্থাৎ একটি মানের কথা বলা হচ্ছে, এখানে কোনো দিকের কথা বলা হচ্ছে না। তার মানে দ্রুতি একটি স্কেলার রাশি, কিন্তু বেগ একটি ভেক্টর রাশি, কারণ বেগের সাথে সরণ জড়িত, আর সরণকে একটি ভেক্টর রাশি। এখন আমরা ছোট একটা এক্সাম্পল দেখি যে যদি কেউ 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমার সময় কত? সময় টি হচ্ছে 20 সেকেন্ড, সময় হচ্ছে 20 সেকেন্ড, এবং দূরত্ব বা ডিস্ট্যান্স হচ্ছে কত? 100 মিটার যদি অতিক্রম করে। তাহলে এখান থেকে আমরা কী পাবো? যেহেতু নির্দিষ্ট কোনো দিক নেই, ডিস্ট্যান্স বলা আছে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতিকে আমরা যদি ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়ালস টু হবে d/t। তাহলে এখানে ডি এর মান কত? 100 এবং টি এর মান কত? 20। তাহলে রেজাল্ট হচ্ছে 5। তাহলে 5 এখানে এককটা হবে মিটার পার সেকেন্ড। তো এটা কীভাবে মিটার পার সেকেন্ড আসলে এটা একটু দেখাই যে এখানে কত ছিল? 100 মিটার, 100 মিটার, ডি এর মান কত ছিল? 100 মিটার, এবং টি এর মান কত ছিল? 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে এটা এবং এটা কেটে হচ্ছে 5, তাহলে হচ্ছে কি 5m/s। এখন m/sকে আমরা অনেকভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 5 মিটার পার সেকেন্ড, এভাবে লিখতে পারি ইনভার্স দিয়ে, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে 5 মিটার পার সেকেন্ড, এভাবে লিখতে পারি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা শুধু জানলাম কি দ্রুতির ক্ষেত্রে আমরা শুধুমাত্র নির্দিষ্ট একটি মান জানলাম, নির্দিষ্ট কোনো দিকের কথা বলা নেই। এখন সেম ম্যাথটাই আমি যদি বলি যে 20 সেকেন্ড সময়ে আমার সরণ হচ্ছে 100 মিটার, তাহলে এক্ষেত্রে আমি কী পাবো? এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে বেগ, কারণ এখানে সরণ বলা আছে। তাহলে বেগ সেম সূত্র হবে, বেগ সমান কী হবে? সরণ বাই সময়। তাহলে সরণ এখানে কত? 100 মিটার, এবং সময় কত? 20 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমার রেজাল্ট হচ্ছে সেম 5 মিটার পার সেকেন্ড। শুধুমাত্র একটাই পার্থক্য, এক্ষেত্রে আমার
নির্দিষ্ট দিকের কথা বলা আছে। বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিক আছে, কিন্তু স্মরণের ক্ষেত্রে, দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বেগের কথা উল্লেখ নেই। এ কারণে দ্রুতি একটি স্কেলার রাশি, কিন্তু বেগ একটি ভেক্টর রাশি। এবং এটা যেহেতু একটি ভেক্টর রাশি, তাহলে আমরা একটা অ্যারো দিয়ে দিচ্ছি। এখন আসি মাত্রা। তাহলে এক্ষেত্রে ভি দ্রুতি এর মাত্রা হবে কত? যেহেতু মিটার পার সেকেন্ড, এখন মিটার মানে কি? দূরত্ব বোঝায়। তাহলে দূরত্বর মাত্রা এল এবং সময়ের মাত্রা টি, তাহলে এটা হয়ে যাবে এল পার টি। আবার এক্ষেত্রে বেগের মাত্রা হবে সেমভাবে, এস মানে কি? সরণ দিয়ে আমার কি বোঝাচ্ছে? দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্যের মাত্রা কত? এল, এবং সময়ের মাত্রা টি, তাহলে এটা হয়ে যাচ্ছে এল পার টি। এখন তাইলে আমরা বেগ এবং দ্রুতি এ দুটোর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করি। তাহলে আমরা জানি যে দ্রুতির নির্দিষ্ট কোনো দিক নেই, কিন্তু বেগের নির্দিষ্ট কোনো দিক আছে। এখন আমরা চিন্তা করি যে নির্দিষ্ট একটা দ্রুতি নিলাম, সেই দ্রুতিটা শুধুমাত্র একই দিকে যাচ্ছে, মানে একটা রাস্তা বরাবর একই দিকে যাচ্ছে, এবং রাস্তায় কোনো বাঁক নেই যে সে অন্যদিকে যেতে পারবে না। তাহলে যেহেতু এই ক্ষেত্রে দ্রুতিটা একটি নির্দিষ্ট দিকে হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে দ্রুতি এবং বেগ একই হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বেগের মান এবং দ্রুতির মান হবে একই। আমরা আরেকটি ম্যাথ দেখি। এখানে মনে করি যে একজন ব্যক্তি, সে এ অবস্থান থেকে 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে গেল, এবং বি অবস্থান থেকে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সি অবস্থানে গেল, এবং সে সি অবস্থান থেকে আরও 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সে তার লাস্ট স্টেজ ডি অবস্থানে পৌঁছালো। তাহলে শুরু করলো কোথায়? এ অবস্থান থেকে পৌঁছালো ডি অবস্থানে। তাহলে এই ক্ষেত্রে আমরা এবং ধরলাম যে এক্ষেত্রে তার টোটাল সময় লাগলো টি সমান 2 মিনিট। তাহলে এক্ষেত্রে আমি বের করব দ্রুতি এবং বেগ। তাহলে প্রথমে আমরা যদি দ্রুতি বের করতে চাই, তাহলে আমার প্রথমে কি লাগবে? দূরত্ব লাগবে। তাহলে দূরত্ব কত হবে? এ থেকে বিতে গেল কত কিলোমিটার? 2 কিলোমিটার অতিক্রম করে, এরপরে 4 কিলোমিটার এবং পরবর্তীতে 2 কিলোমিটার অতিক্রম করেছে। তাহলে এই ক্ষেত্রে দ্রুতি হবে এবি যোগ বিসি যোগ সিডি সমান 2 কিলোমিটার যোগ 4 কিলোমিটার যোগ 2 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে হলো 5 কিলোমিটার, এবং আমাদের সময় টি দেওয়া আছে কত? 2 মিনিট। এখন 2 মিনিটকে আমরা কি মিনিট হিসেবে কখনোই ম্যাথ করতে পারবো না, আমাদের সবসময় এটাকে কি সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাইলে 2 × 60 সমান 120 সেকেন্ড। আবার কিলোমিটারকে আমরা কিলোমিটার রাখতে পারবো না, কারণ দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে এটাকে আমরা 1000 গুণ করে মিটারে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল 8000 মিটার। তাহলে এই দুটো দিয়ে আমাদের এখন ম্যাথ করতে হবে। তাহলে আমরা জানি কি দ্রুতি সমান কত হবে? দ্রুতি বা গড় দ্রুতি, এটা ধরলাম ভি, সমান হবে ডি/টি। তাহলে ডি এর মান কত? 8000, এবং এটা হচ্ছে 120 সেকেন্ড। তাহলে যেটা কেটে যায় এবং এখানে রেজাল্ট আসে 66.67 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করেছে? 66.67 মিটার। এরপরে আমরা বের করব হচ্ছে বেগ। এখন বেগ অতিক্রম করার জন্য আমাদের লাগবে হচ্ছে সরণ এবং সময়। আমরা জানি সময় আমাদের দেওয়া আছে 2 মিনিট, তাইলে 2 মিনিট সমান 120 সেকেন্ড। এবং সরণ কত হবে? সরণ হচ্ছে শুরুর অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার যেই সরাসরি দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব, সেটাকে বলা হচ্ছে সরণ। তাহলে সরণ এখানে কত? 3 কিলোমিটার দেওয়া আছে, তাইলে সরণ হচ্ছে 3 কিলোমিটার সমান 3 × 1000 মিটার সমান 3000 মিটার। তাহলে আমরা এখানে বেগ বা গড় বেগ বের করতে পারি। ভি সমান কী হবে? S/T। এস এর মান কত? এস এর মান হচ্ছে 3000 মিটার, এবং টি এর মান হচ্ছে 120 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে রেজাল্ট হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেম ম্যাথের জন্য আমাদের দ্রুতি বের হলো কত? 66.67, কারণ এখানে আমাদের দূরত্বটা অনেক বেশি, 8000 মিটার। আর বেগ বের হলো 25 মিটার পার সেকেন্ড, কারণ এখানে আমাদের দূরত্ব মাত্র 3000 মিটার। ওকে, এখানে আরেকটি ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ এটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের বা একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে বা একটি নির্দিষ্ট মুহূর্তের বেগকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। মানে হচ্ছে আমি এটা ধরলাম যে একটা
সময় হচ্ছে 1 মিনিট ধরে, আমি 1 মিনিটের কথা চিন্তা করলে 1 মিনিটে সে তার দ্রুতি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। কিন্তু আমি যদি এই 1 মিটারকে আমি যদি ছোটো অংশে যদি ভাগ করি, যেমন মনে করলাম যে 1 সেকেন্ড বা 0.1 সেকেন্ড, তাহলে 0.1 সেকেন্ডে তার দ্রুতি কত, সেই নির্দিষ্ট সময়ে এই ক্ষুদ্র সময়ে যে তার দ্রুতি সেটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। সেমভাবে একটি নির্দিষ্ট বা ক্ষুদ্র সময়ে বা একটি বিশেষ মুহূর্তের বেগকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগটা কেন দরকার বা তাৎক্ষণিক দ্রুতি কেন দরকার? কারণ ধরলাম যে একটি নির্দিষ্ট দিকে একটি গাড়ি চলমান আছে। এখন এই গাড়িটা যখন শুরু করে তখন তার বেগের পরিমাণ থাকে একরকম, যখন সে চলতে শুরু করে তার বেগের পরিমাণ হয়ে যায় অন্যরকম, এবং যখন সে থামতে শুরু করে তার বেগের পরিমাণ হয়ে যায় অন্যরকম। তার মানে শুরুতে ধরলাম যে তার বেগের পরিমাণ 0 এবং সে চলতে চলতে হয়ে গেল 50 মিটার পার সেকেন্ড, এবং একসময় যখন সে থেমে গেল তখন তার বেগের পরিমাণ হয়ে গেল আবার 0 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে এক এক সময়ে তার বেগের পরিমাণ কি এক এক রকম। তাইলে আমরা যদি এই ক্ষেত্রে যদি তার বেগের পরিমাণ বের করতে যাই বা আমি যদি কোনো হিসাব নিকাশ করি, তাহলে এক্ষেত্রে আমরা বের করতে পারবো কি গড় বেগ। কারণ হচ্ছে এখানে একটা তার বেগ আছে, এখানে একটা বেগ আছে, এখানে একটা বেগ আছে, তাহলে 3টা বেগের আমরা গড় করে একটা গড় বেগ বের করতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমরা তাহলে একটি নির্দিষ্ট সময় তার কী পরিমাণে বেগ সেটা কিন্তু বের করতে পারছি না। তো নির্দিষ্ট সময় বেগের জন্য আমাদের আসতে হবে তাৎক্ষণিক বেগের কাছে। তো তাৎক্ষণিক বেগ কি, যে একটি নির্দিষ্ট সময়ে ধরলাম যে একদম শুরুর সময় তার বেগ কত ছিল সেটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ, বা শেষের সময় তার বেগ কত ছিল, বা একটি নির্দিষ্ট সময় ধরলাম যে 50 সেকেন্ড পরে তার বেগ কত ছিল, তাহলে এটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ, যে একটি নির্দিষ্ট সময় তার বেগ কত ছিল। এখন যদি মনে করি যে একটি গাড়ি সবসময় 50 মিটার পার সেকেন্ড বেগে চলছে, মানে ধরলাম যে 1 মিনিট যখন সে চলছে 1 মিনিটেও সে 50 মিটার পার সেকেন্ড, 2 মিনিটে যখন সে চলছে তখনও 50 মিটার পার সেকেন্ড, আবার যখন সে 5 মিনিট পরেও সে চলছে তখনও সে 50 মিটার পার সেকেন্ড বেগেই চলছে। তার মানে কি তার বেগের কোনো পরিবর্তন হয়নি। তো বেগের যদি পরিবর্তন না হয় তাহলে আমি যে কোনো মুহূর্তে যদি এই গাড়ির গতির দিকে তাকাই তখন দেখতে পাবো যে সে 50 মিটার পার সেকেন্ড বেগেই চলছে। অর্থাৎ আমি একটি নির্দিষ্ট মুহূর্ত, যে কোনো মুহূর্ত যখনই আমি দেখছি তখন দেখছি সে একই বেগে 50 মিটার পার সেকেন্ড বেগে চলছে। অর্থাৎ এই ক্ষেত্রে তার তাৎক্ষণিক বেগ কত হবে? তাৎক্ষণিক বেগ কিন্তু হবে 50 মিটার পার সেকেন্ড। আমি ধরলাম যে 1 সেকেন্ড আমি তাকালাম 50 মিটার পার সেকেন্ড আমি দেখতে পাচ্ছি, তার মানে তখন তার তাৎক্ষণিক বেগ কত? 50 মিটার পার সেকেন্ড। এবং আমি যদি 5 মিনিট পরেও যদি দেখি তাহলে তার বেগ কত? 50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে সে সুষম বেগে যাচ্ছে। তো সুষম বেগে যখন যাবে তখন তার তাৎক্ষণিক বেগ এবং গড় বেগের পরিমাণ একই হবে। এটা দ্রুতির ক্ষেত্রেও সত্য। যদি কোনো বস্তু সেম দ্রুতিতে, একই দ্রুতিতে বা সুষম দ্রুতিতে যদি চলতে থাকে, চলমান থাকে, তখন তার তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতির পরিমাণ একই হবে। বেগ এবং দ্রুতি সম্পর্কটাকে আরেকটু বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরলাম যে একটা সুতার মাথায় একটি পাথর বেঁধে এটাকে আমি চারদিকে এভাবে ঘোরাতে থাকবো, এখন আমাকে বলতে হবে যে এই পাথরটার কোনটা সুষম? সুষম সে দ্রুতিতে চলছে নাকি সুষম বেগে চলছে? এখন সুষম দ্রুতি মানে কি? তার দ্রুতির কোনো পরিবর্তন হবে না। সুষম বেগ মানে কি? তার বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে সুষম দ্রুতির কথা আমরা আগে দেখি। দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, তার মানে শুধুমাত্র একটি নির্দিষ্ট মান দিয়েই এটাকে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি যার মান এবং দিক দুটোই দরকার। এখন পাথরটা যখন চলছে, আমি ধরলাম যে পাথরটা একটি 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তো 5 মিটার পার সেকেন্ড বেগে যদি চলে, সব জায়গাতেই কিন্তু তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার দ্রুতি কত? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এবং দ্রুতির ক্ষেত্রে যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো দিকের প্রয়োজন নেই, অর্থাৎ দিকের মানের কোনো দরকার নেই, তাহলে এখানে আমরা বলতে পারি যে দ্রুতি হচ্ছে পাথরটি সুষম দ্রুতিতে চলছে। কিন্তু আমরা যদি বেগের কথা বলি, বেগে আমাদের কি হচ্ছে একটি নির্দিষ্ট মান, ঠিক আছে, বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, কিন্তু যদি দিকের কথা বলি তাহলে দিক কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। যেমন এক্ষেত্রে সে চলছে কোন দিকে? এদিকে। আবার সে যখন এখানে আসবে তখন তার মান, দিকের মান পরিবর্তন হয়ে এদিক হয়ে যাচ্ছে, তার মানে দিকের মান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বেগের মান এখানে কি পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে বেগের মান যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বেগ কিন্তু সুষম না। কিন্তু দ্রুতির মান যেহেতু একই সব ক্ষেত্রে 5 মিটার পার সেকেন্ড, এই জন্য দ্রুতি হচ্ছে সুষম দ্রুতি। এখন পাথরটাকে যদি আমরা ছেড়ে দিই তখন কী হবে? পাথরটা এই দিকে স্পর্শক বরাবর সে চলতে থাকবে। তো এখন যদি সে একদিকে যদি চলতে থাকে তখন সে কী হবে? সে সুষম দ্রুতিতে চলবে না সুষম বেগে চলবে? সুষম দ্রুতিতে সে অবশ্যই যাবে, কারণ তার যে মানে অবস্থান পরিবর্তন হারের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, সে 5 মিটার পার সেকেন্ড বেগেই পৌঁছাচ্ছে। কিন্তু
এক্ষেত্রে আমরা দেখছিলাম কি তার দিকের বারবার পরিবর্তন হচ্ছে যখন তাকে ঘোরাচ্ছিলাম পাথরটাকে, কিন্তু যখন তাকে ছেড়ে দিলাম তখন সে একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে। তো একটি নির্দিষ্ট দিকে যাওয়ার কারণে এখানে কিন্তু বেগের মানেরও কোনো পরিবর্তন হচ্ছে না, দিকেরও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ পাথরটাকে যখন আমরা ছেড়ে দিব তখন তার মান এবং দিক কোনোটারই কোনো পরিবর্তন হবে না। তাইলে এক্ষেত্রে পাথরটি যাবে সুষম বেগে এবং অবশ্যই সুষম দ্রুতিতে। এক্ষেত্রে একটি শর্ত আছে যে সুষম বেগ মানেই হচ্ছে সুষম দ্রুতি। আমি লিখি সুষম বেগ মানে সুষম দ্রুতি, কিন্তু সুষম দ্রুতি মানেই সুষম বেগ না। কারণ সুষম বেগ হতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে মান, একই মান এবং একই দিক লাগবে। কিন্তু দ্রুতির ক্ষেত্রে আমাদের শুধুমাত্র মান লাগবে। তো বেগের ক্ষেত্রে যেহেতু আমাদের মানের শর্ত ফিল আপ করতে হবে এবং দিকের শর্ত ফিল আপ করতে হবে, তার মানে মানের শর্ত ফিল আপ হয়ে গেলেই কি আমাদের দ্রুতির শর্ত ফিল আপ হয়ে যাচ্ছে। কিন্তু যদি শুধুমাত্র দ্রুতির কথা চিন্তা করি তাহলে শুধুমাত্র মানের শর্ত ফিল আপ হচ্ছে, দিকের শর্ত কিন্তু ফিল আপ হচ্ছে না। তার মানে দ্রুতি যদি আমরা বলি যে সুষম দ্রুতি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুষম বেগ নিশ্চিত হচ্ছে না, কারণ এক্ষেত্রে শুধুমাত্র মান নিশ্চিত হচ্ছে, দিক কিন্তু নিশ্চিত হচ্ছে না। কিন্তু আমরা যদি সুষম বেগ বলি তাহলে এক্ষেত্রে আমাদের দিকের সাথে সাথে মানও কিন্তু সুনির্দিষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু বেগের ক্ষেত্রে মান এবং দিক দুটোই সুনির্দিষ্ট হয়ে যাচ্ছে, এই জন্যই বেগ যদি সুষম হয় তাহলে দ্রুতিও সুষম হবে। ত্বরণ, ত্বরণের সাথে আমাদের বেগ বুঝতে হবে। বেগ কি ছিল? বেগ ছিল হচ্ছে সরণ পরিবর্তনের হার, আর ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার। অবশ্যই সেটা কি সময়ের সাথে হবে। তাহলে সময়ের সাথে সরণ পরিবর্তনের হার হচ্ছে বেগ এবং সময়ের সাথে বেগ পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তাহলে যদি সুষম বেগ যদি চাই, সুষম বেগ মানে কি বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের মান নির্দিষ্ট। তাহলে এক্ষেত্রে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না তার মানে ত্বরণ কি শূন্য। তাইলে সুষম বেগে ত্বরণ শূন্য। যদি বেগের মান পরিবর্তন হয় তাইলে ত্বরণ থাকবে। যেমন একটি গাড়ির কথা যদি চিন্তা করি, সে স্থির অবস্থান মানে কত, তার আদিবেগ কত, শূন্য। তাহলে সে শূন্য বেগ থেকে শুরু করে যখন সে সর্বোচ্চ গতিতে পৌঁছায়, এই ক্ষেত্রে তার একটা বেগের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বেগের পরিবর্তন হওয়া মানে তার একটি ত্বরণ থাকবে। আবার ধরলাম যে সে শূন্য থেকে তার গতি হলো 50 মিটার পার সেকেন্ড। এরপরে সে গাড়িকে যদি এখন থামতে গেলে তার গতির পরিমাণ হবে কত, আবার 0 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কি 50 থেকে তার গাড়ির গতি কমে শূন্যতে চলে আসলো। তাহলে এক্ষেত্রে কি বেগের পরিবর্তন হারটা হচ্ছে, কিন্তু সেটা কি না বেড়ে সেটা আসলে কমছে, তখন এই ত্বরণটাকে বলা হবে ঋণাত্মক ত্বরণ, বা এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে মন্দন। আর এটাকে বলা হচ্ছে ধনাত্মক ত্বরণ বা শুধুমাত্র ত্বরণ। অর্থাৎ সময়ের পরিবর্তনে যদি বেগের পরিবর্তন হয় এবং বেগের পরিবর্তনটা যদি বাড়ে তাহলে সেটাকে বলা হচ্ছে ধনাত্মক ত্বরণ বা ত্বরণ, এবং যদি বেগের মানটা যদি সময়ের সাথে সাথে কমে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এখন আমরা দেখলাম যে পাথরের যে উদাহরণটা, একটি পাথরকে সুতার সাথে বেঁধে যদি সেটাকে আমি যদি ঘোরাতে থাকি তাহলে এক্ষেত্রে দ্রুতির কোনো পরিবর্তন হয় না, কারণ এক্ষেত্রে মান একই থাকে। যে নির্দিষ্ট দেখে সে কতটুকু মানে আগাচ্ছে সেই মানটা একই থাকে। ধরলাম যে 5 মিটার পার সেকেন্ড মানে সে ঘুরছে। এখন আমরা বলছি যে এটা সুষম দ্রুতি হলেও সুষম বেগ না, কারণ এক্ষেত্রে দিকের পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে দিকের পরিবর্তন হচ্ছে। তাইলে এটা সুষম বেগ না। তাহলে যেহেতু এটা সুষম বেগ না, তার মানে এখানে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে কি ত্বরণ আছে। তাহলে ত্বরণ যে শুধুমাত্র মানের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় ব্যাপারটা কিন্তু না। এক্ষেত্রে আমরা দেখছিলাম যে গাড়ি একটি নির্দিষ্ট দিকেই যাচ্ছে এবং তার গতি 0 থেকে যখন 50 মিটার পার সেকেন্ড বা 50 থেকে যখন 0 মিটার পার সেকেন্ড আসলো তখন তার গতির পরিবর্তন হচ্ছে, এবং গতির পরিবর্তনের অর্থাৎ গতির মানের পরিবর্তন হচ্ছে। মানের পরিবর্তনের কারণে ত্বরণের একটি পরিবর্তন দেখতে পেলাম, যেখানে ত্বরণ আছে। আবার এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এখানে দিকের পরিবর্তন হচ্ছে। তো দিকের পরিবর্তন হওয়ার জন্য এখানে কি বেগের পরিবর্তন হচ্ছে। তো বেগের যখন পরিবর্তন হচ্ছে তার মানে সেখানে অবশ্যই ত্বরণ আছে। বেগের মান এবং দিক যে কোনো একটা পরিবর্তন হলেই ত্বরণ পরিবর্তিত হবে। এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে কিভাবে বেগ পরিবর্তন হচ্ছে। সময় যখন 0 ছিল তখন বেগের মানও ছিল 0। আবার
সময় বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বেগের মানটা কি বেড়ে গেছে, বেগের মানটা এই পর্যায়ে চলে এসেছে যখন সময় এই পর্যায়ে আছে। এরপরে আবার নির্দিষ্ট সময় পর্যন্ত কি সময় পরিবর্তন হয়েছে এবং বেগের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সময় পরিবর্তন হলেও এখানে বেগের পরিবর্তন হয়নি। তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অর্থাৎ বি যে জায়গাটা আছে এখানে বেগের মান নির্দিষ্ট, অর্থাৎ এখানে হচ্ছে সুষম বেগ। আবার এই অবস্থান থেকে এই অবস্থানে যখন গিয়েছে অর্থাৎ সি যেই রেখাটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানে আবার অসম বেগ। এবং সি এর পরে যখন ডিতে আসলো তখন আবার দেখছি যে উচ্চ অবস্থান থেকে নিম্ন অবস্থানের দিকে যাচ্ছে বেগের মান, এক্ষেত্রে আবার বেগের পরিবর্তন হয়েছে কিন্তু সেটা বেগের মান কমে গিয়েছে। তাইলে আমরা বলতে পারি যে যখন এ পর্যায়ে আছে বেগের মান কি বেড়েছে, তার মানে এখানে কি ত্বরণ হয়েছে বা ধনাত্মক ত্বরণ হয়েছে। এবং বিতে বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণের মান 0। আবার সিতে বেগের মান বেড়েছে, অর্থাৎ এখানে ত্বরণের মান আছে এবং এটা হচ্ছে ধনাত্মক ত্বরণ। জি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেগ বাড়া থেকে কমেছে, তার মানে এখানে অবশ্যই ত্বরণ আছে কারণ বেগের পরিবর্তন হয়েছে, কিন্তু যেহেতু বেগের মান কমেছে তাহলে এখানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা মন্দন হয়েছে। আমরা জানি ত্বরণ যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, এটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে বেগের যে পরিবর্তনের হার এটাকে বলা হচ্ছে ত্বরণ। অর্থাৎ ত্বরণ মানে কি সময়ের সাথে বেগ পরিবর্তনের হার। তাহলে ত্বরণকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে ত্বরণ সমান বেগ পরিবর্তনের হার কিসের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। এবং কিসের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন। তাহলে বেগ পরিবর্তন বাই সময়, এটাই হচ্ছে কি আমাদের ত্বরণ। তাহলে বেগের পরিবর্তন এটাকে আমরা যদি আরেকটা ভেঙে লিখি তাহলে লিখতে পারবো যে যাত্রার শেষে তার যেই বেগ ওইটা থেকে তার শুরুর যেই বেগ ওইটা যদি বিয়োগ করি, যেমন একটা গাড়ি ধরলাম যে 0 মিটার পার সেকেন্ড বেগে সে যাত্রা শুরু করলো, তার মানে এটা হচ্ছে তার শুরুর বেগ। এবং তার যাত্রার শেষের দিকে বা একটি নির্দিষ্ট পয়েন্টে তার বেগের মান হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তাইলে এটা হচ্ছে তার শেষ বেগ। তাইলে আমরা বলতে পারি যে শেষ বেগ থেকে যদি আমরা আদি বেগ যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, বেগের পরিবর্তনের হার। তাহলে 50 মিটার পার সেকেন্ড বিয়োগ 0 মিটার পার সেকেন্ড সমান কি 50। তাহলে তার বেগের পরিবর্তনের হার এখানে কত, 50। তাহলে আমরা বেগ পরিবর্তনকে লিখতে পারি শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ কি সময়। এখন শেষ বেগকে আমরা প্রকাশ করি কি দিয়ে, ভি দিয়ে। আদি বেগকে প্রকাশ করি ইউ দিয়ে এবং সময়কে প্রকাশ করি টি দিয়ে। তাহলে এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র। এখন ধরি যে আমাদের ত্বরণ জানা আছে, সময় জানা আছে এবং আদি বেগ কত সেটাও জানা আছে, তাহলে আমরা শেষ বেগ বের করবো। তাহলে কীভাবে বের করতে পারি, অর্থাৎ ভি সমান কত এই সমীকরণ থেকে আমরা এটা বের করব। তো এটাকে আমরা এই সমীকরণে এ এবং টি যদি গুণ করে দিই, এ এবং টি গুণ করলে হয় এটি এবং পাশে থাকে ভি মাইনাস ইউ। এখন যদি সাইড পরিবর্তন করে ফেলি তাহলে ভি মাইনাস ইউ সমান কি এটি। এখন আমাদের বের করতে হবে কি ভি এর মান বের করতে হবে। তাহলে ভি এর মান কত হবে, ইউটাকে অবশ্যই চলে যাবে, তাহলে ইউ প্লাস এ টি। তাহলে এটা হচ্ছে ত্বরণের সাথে বেগের সম্পর্ক এবং এটা হচ্ছে ত্বরণের সূত্র। এখন আমরা যদি মনে করি যে ধরলাম এই গাড়িটার ক্ষেত্রে যে তার স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করেছে, তাই স্থির অবস্থানে বেগ কত থাকে, 0 থাকে। তাহলে ধরলাম যে একটি বস্তু যখন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে তখন তার আদি বেগের মান থাকে 0। তাহলে স্থির অবস্থা মানে হচ্ছে স্থির অবস্থানে ভি কত বা ইউ কত, ইউ হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ভি সমান, স্থির অবস্থানের ক্ষেত্রে ভি সমান হবে এ টি। আবার যখন একটি গাড়ি পুরোপুরি থেমে যায় তখন তার শেষ বেগ ভি হবে 0। যখন গাড়িটা পুরোপুরি থেমে যায় আর স্থির অবস্থান থেকে যখন সে যাত্রা শুরু করে তখন তার আদি বেগ ইউ ইকুয়ালস টু হয় 0। এখন আমরা ত্বরণের একটা এক্সাম্পল দেখি। আমরা অলরেডি গাড়ির উদাহরণটা দেখে ফেলেছি যে একটি গাড়ি 0 বেগ থেকে যাত্রা শুরু করে, এরপরে সে নির্দিষ্ট একটি বেগে পৌঁছায়। ধরলাম যে সে 50 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছালো এবং এরপরে সে গাড়ির গতি কমিয়ে 40 মিটার পার সেকেন্ডে আসলো। এরপরে সে আবার গাড়ির গতি বাড়িয়ে 60 মিটার পার সেকেন্ডে গেল এবং সে সবশেষে গাড়ির গতি আবার কমিয়ে সে 0 মিটার পার সেকেন্ড বেগে আসলো। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 50 মিটার, 50 থেকে 40 মিটার, 40 থেকে 60, 0 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে তার বেগের মানটা কিন্তু
নির্দিষ্ট নয়, এবং এটা যদি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময় ধরলাম যে টি সময় পরপর যদি তার এই অবস্থা, তার বেগের যদি এরকম পরিবর্তন হয়, যেমন শুরুতে তার টি সময়ের ক্ষেত্রে শুরুতে তার পরিবর্তন হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, আবার পরবর্তী টি সেকেন্ডে তার পরিবর্তন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, পরবর্তী টি সেকেন্ডে তার পরিবর্তন হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এবং পরবর্তীতে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তাইলে একটি নির্দিষ্ট সময় টি, এই টি সময়ে, প্রত্যেকটা টি সময়ে তার পরিবর্তন হচ্ছে ভিন্ন ভিন্ন। তার মানে এখানে তার বেগের পরিবর্তনটা কি ভিন্ন ভিন্ন হচ্ছে, এবং এক্ষেত্রে ত্বরণের পরিবর্তনটাও হবে ভিন্ন ভিন্ন, অর্থাৎ ত্বরণ এখানে হবে অসম ত্বরণ। ধরলাম যে আমাদের টি এর পরিবর্তনটা হচ্ছে, টি এর মাত্রা হচ্ছে 10 সেকেন্ড, তাইলে 10 সেকেন্ড যদি হয় তাহলে T1 সময়ে তার বেগের পরিবর্তন বা ত্বরণটা কত হবে? T1 সময়ে তার ত্বরণ হবে A সমান 50/10, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। T2 সময়ে তার বেগের পরিবর্তন কত হবে বা ত্বরণ কত হবে? A সমান হবে বেগের পরিবর্তন কত? 10, তাইলে 10/10, তাহলে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। T3 সময়ে পরিবর্তন হবে A সমান, এখানে কত হয়েছে 20, তাহলে 20 এখানে কত হবে 10, এখানে হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের একটা মন্দন আছে, এই যে 50 থেকে 40 হচ্ছে, তার মানে কি বেগের পরিবর্তন কমে যাচ্ছে, বেগের মান কমে গেলে এখানে কি হচ্ছে? তো মন্দন হচ্ছে। আবার এক্ষেত্রেও T4 যেটা সময়ে, এখানে এর মান হবে হচ্ছে এখানে -60, যেহেতু বেগের মান কমে যাচ্ছে, এবং এখানে হচ্ছে সময় 10, তাহলে এখানে হচ্ছে -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ত্বরণের মান কিন্তু ভিন্ন ভিন্ন। তো ত্বরণের মান ভিন্ন ভিন্ন হওয়া মানে এটা সুষম ত্বরণ নয়, এটা হচ্ছে অসম ত্বরণ। তাহলে সুষম ত্বরণের উদাহরণ কী হতে পারে? আমরা জানি স্থির অবস্থান থেকে কোনো একটি বস্তুকে যদি নিচের দিকে ছেড়ে দেওয়া যায়, তাহলে এটা অভিকর্ষের প্রভাবে ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে। এখন এই যে পৃথিবী যেই বলে বস্তুটাকে আকর্ষণ করছে তাকে বলা হচ্ছে অভিকর্ষজ বল, এবং অভিকর্ষজ বল যেই একটা ত্বরণ কাজ করে সেটাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যাকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়, এবং এই জিটার মান হচ্ছে নির্দিষ্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা সেকেন্ডে বেগের মান 9.8 মিটার পার সেকেন্ড করে করে পরিবর্তন হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রথম সেকেন্ডে যদি আমরা বলি 9.8 মিটার পার সেকেন্ড বেগের মান বৃদ্ধি পেল, দ্বিতীয় সেকেন্ডেও সেম 9.8 মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু বেগের মান বৃদ্ধি পাবে, অর্থাৎ বেগের পরিবর্তন হার এখানে নির্দিষ্ট। তাইলে এখানে জি এর মান কি হচ্ছে? নির্দিষ্ট হচ্ছে, অর্থাৎ জি এখানে সুষম, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ জি যেটা, সেটা হচ্ছে একটি সুষম ত্বরণ।